হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। আগের ভিডিওতে আমরা দেখেছি যে আয়নাইজেশন এনার্জি কাকে বলে। সেখানে আমরা দেখেছি যে কোনো একটা গ্যাসীয় পরমাণুর বিচ্ছিন্ন বা ভূমিস্তর অবস্থাতে কোনো একটা ইলেকট্রনকে বহিস্থ কক্ষপথ থেকে বের করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় বা রিকোয়ার্ড হয় সেটাকে আমরা বলেছিলাম আয়নাইজেশন এনার্জি। তো ইলেকট্রন অ্যাফিনিটির কনসেপ্টটা হচ্ছে ঠিক তার উল্টো, অর্থাৎ ওখানে কি হয়েছিল, বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুটার বহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রনটা বের করা হয়েছিল। এখানে যেটা ঘটানো হয় সেটা হচ্ছে গিয়ে কোনো একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর বহিস্থ কক্ষপথে যদি কোনো একটা ইলেকট্রন প্রবেশ করানো হয় তাহলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেই শক্তিটাকে বলা হয়ে থাকে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তির ডেফিনেশনটা আমরা এরকম বলতে পারি যে গ্যাসীয় অবস্থাতে কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন যদি যুক্ত করি, সর্ববহিস্থ কক্ষপথে যদি একটি ইলেকট্রন যুক্ত করি আমরা, তাহলে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাকেই বলবো আমরা ইলেকট্রন আসক্তি। অর্থাৎ যদি আমরা এরকম লিখি যে এক্স হচ্ছে একটা পরমাণু, অবশ্যই সেটা গ্যাসীয় অবস্থাতে হতে হবে। যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে পরিণত হবে এক্স মাইনাস আয়নে, এবং দেখা যাবে যে তার সাথে কিছু পরিমাণ শক্তি নির্গত হলো। যে শক্তিটা নির্গত হলো সেটাকে আমরা বলবো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তাহলে যদি কোনো শক্তি নির্গত হয় তাহলে থার্মোডাইনামিক্সের রুলস অনুযায়ী আমরা জানি যে ডেল্টা এইচ লেস দেন 0 হবে, এবং সেই প্রসেসটাকে আমরা বলবো এক্সোথার্মিক প্রসেস, বা আমরা এটাকে বাংলাতে বলতে পারি তাপ মোচি বিক্রিয়া। আয়নাইজেশন এনার্জিতে দেখো ছিল যে ডেল্টা এইচ গ্রেটার দেন 0, এবং সেই প্রসেসটাকে আমরা বলেছিলাম এন্ডোথার্মিক প্রসেস। বাট এখানে ডেল্টা এইচ লেস দেন 0 হবে, এবং এটাকে আমরা বলবো তাপ মোচি বিক্রিয়া বা এক্সোথার্মিক প্রসেস। এবং ইলেকট্রো অ্যাফিনিটির যে ভ্যালুগুলো হবে জেনারেলি সেই ভ্যালুগুলো সর্বদা হবে নেগেটিভ ভ্যালু। কয়েকটা ব্যতিক্রম আছে, যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এবং আমাদের যে নোবেল গ্যাসগুলো রয়েছে সেই নোবেল গ্যাসগুলোর ইলেকট্রন অ্যাফিনিটির মান ধনাত্মক হয় বা পজিটিভ হয়। তার কারণ হচ্ছে এই মৌলগুলোর ক্ষেত্রে কনফিগারেশন স্টেবল হওয়ার জন্য বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে ফুলফিল কনফিগারেশন হয়, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ফুলফিল কনফিগারেশন হয়, এবং নাইট্রোজেনের ক্ষেত্রে হাফফিল কনফিগারেশন হয়। এবং প্রত্যেকটা নোবেল গ্যাসের ক্ষেত্রে ফুলফিল কনফিগারেশন তার সাথে সাথে অষ্টক পূর্তি লাভ হয়। সেই কারণে এরা ইলেকট্রন সচরাচর গ্রহণ করতে চায় না। তাই এদের ক্ষেত্রে ইলেকট্রন যদি গ্রহণ করানো হয় তাহলে শক্তি নির্গত হওয়ার পরিবর্তে বাইরে থেকে শক্তি দিতে হয়, এবং সেই কারণে প্রসেসটা এক্সোথার্মিক না হয়ে এন্ডোথার্মিক প্রসেস হয়, এবং এগুলোর ক্ষেত্রে ডেল্টা এইচের মানটা গ্রেটার দেন 0 হয়। সেই কারণে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা পজিটিভ ভ্যালু আসে। তো এই কয়েকটি ব্যতিক্রম ছাড়া বা এই কয়েকটি উদাহরণ ছাড়া আমাদের সমস্ত ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা জেনারেলি নেগেটিভ হয়, অর্থাৎ ডেল্টা এইচটা লেস দেন 0 হয়। তার মানেটা হচ্ছে যে এখানে হিট নির্গত হয়, অর্থাৎ প্রসেসটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস। আমরা আয়নাইজেশন এনার্জিতে যেমন I1, I2, I3 পড়েছিলাম, ঠিক তেমনিভাবে ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রেও আমরা EA1, EA2 আমরা পড়ব। এখানেও আমরা দেখে নিতে হবে যে প্রথমে একটা ইলেকট্রন গ্রহণ করার পর যেমন এক্স মাইনাস তৈরি হয়েছে, ঠিক তেমনিভাবে এই এক্স মাইনাস আয়ন যখন অপর একটা ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা পরিণত হবে X2 মাইনাস আয়নে। ঠিক তেমনিভাবে এই X2 মাইনাস যদি আরও একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তৈরি হবে X3 মাইনাস আয়নে। এখন আমাদের এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু আমরা দেখলাম যে প্রথমটার ক্ষেত্রে ডেল্টা এইচ নেগেটিভ হয়, অর্থাৎ লেস দেন 0 হয়, তার জন্য ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কিন্তু আমাদের নেগেটিভ হয় ব্যতিক্রমগুলো বাদ দিয়ে। কিন্তু যখন আমরা ইলেকট্রন অ্যাফিনিটি 2 কাউন্ট করব বা দ্বিতীয় ইলেকট্রন অ্যাফিনিটির মান যখন আমরা বের করব তখন সেই ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। বা যখন আমরা তৃতীয় ইলেকট্রন অ্যাফিনিটির মানটা বের করব বা EA3 মান করব তখনও আমাদের ভ্যালুটা আসবে পজিটিভ। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে প্রথম ইলেকট্রন অ্যাফিনিটির মান আমাদের নেগেটিভ হলেও সেকেন্ড অ্যান্ড থার্ড ইলেকট্রন অ্যাফিনিটির মান অলওয়েজ পজিটিভ হয়। তার কারণটা হচ্ছে প্রথম ইলেকট্রন অ্যাফিনিটির পরে যখন সেকেন্ড এবং থার্ড কেসে আমরা আসি তখন আমরা বহিস্থ কক্ষপথে অলরেডি একটি ইলেকট্রন গ্রহণ করেছি, এবং আরও যখন ইলেকট্রন গ্রহণ করতে চাই তখন এই ইলেকট্রন রিপালশন হয়, ফলে ইলেকট্রন সহজে গ্রহণ করতে চায় না। তাই ইলেকট্রন যদি জোর করে গ্রহণ করানো হয় তাহলে বাইরে থেকে শক্তি দিতে হয়, অর্থাৎ হিট রিলিজ হওয়ার পরিবর্তে বা শক্তি নির্গত হওয়ার পরিবর্তে বাইরে থেকে শক্তি দিতে হয় বা পুট করতে হয়। সেই কারণে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা পজিটিভ হয়, প্রসেসটা হয় এন্ডোথার্মিক, অ্যান্ড ডেল্টা এইচের মানটা হয়ে যায় গ্রেটার দেন
0 কার ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি 2 এর ক্ষেত্রে এবং ইলেকট্রন অ্যাফিনিটি 3 এর ক্ষেত্রে। অর্থাৎ আমরা যে কোনো উদাহরণে দিই না কেন আমরা এক্সের জায়গাতে হয়তো একটা এক্সাম্পল নিলাম অক্সিজেন গ্যাস। এই অক্সিজেন গ্যাস থেকে যখন ও মাইনাস তৈরি হবে তখন তার ইলেকট্রন অ্যাফিনিটির মানটা হবে নেগেটিভ, বাট এই ও মাইনাস যখন আবার একটা ইলেকট্রন গ্রহণ করে যখন ও 2 মাইনাস তৈরি করবে তখন কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির মানটা হয়ে যাবে পজিটিভ। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর আমরা দেখে নেব যে ইলেকট্রন অ্যাফিনিটির মান পর্যায় বরাবর বাড়ে কি কমে এবং বাড়া বা কমলেও কীভাবে সেটা বাড়ছে বা কমছে সেটা আমরা এবার আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা লিখব পর্যায় বরাবর পরিবর্তন। পর্যায় বরাবর পরিবর্তন, পর্যায় বলতে আমরা সবসময় বুঝি বাম দিক থেকে ডান দিক, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যখন যাবে তখন এদের পরিবর্তন কীরকম হবে সেটা আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা 2 নম্বর পর্যায়ের উদাহরণগুলোকে যদি তুলে ধরি তাহলে আমরা জানি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন এরা পরপর রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা প্রোটন সংখ্যা দেখি তাহলে আমরা দেখব যে এদের প্রোটন সংখ্যাগুলো হবে ঠিক এরকম, অর্থাৎ 3 থেকে 10, এবং ইলেকট্রন সংখ্যাগুলো তোমরা প্রত্যেকেই জানো যে কনফিগারেশনগুলো হবে আমাদের ঠিক এরকমভাবে। বেশ, এখন বাম দিক থেকে ডান দিকে যত যাব তত দেখো প্রোটন সংখ্যা অর্থাৎ জেডের মান ক্রমশ কী হচ্ছে বাড়ছে। যত বাঁ দিক থেকে ডান দিকে যাব তত নিউক্লিয় আধানের পরিমাণটা কী হয়ে যাবে সেটাও বাড়তে থাকবে। নিউক্লিয় আধান যদি বাড়ে তাহলে বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলটাও কী হয়ে যাবে ক্রমশ বাড়তে থাকবে। তাহলে বাম দিক থেকে যত ডান দিকে যাব তত ইলেকট্রন গ্রহণ যখন হবে বা ইলেকট্রন যখন কোনো পরমাণু গ্রহণ করবে তখন নিউক্লিয়াস সেই বহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে খুব জোরে আকর্ষণ করবে। সেই জোরে আকর্ষণ করার জন্য খুব স্থায়ী পদার্থ উৎপন্ন হবে এবং পদার্থের স্থায়িত্ব বাড়বে বলে সেক্ষেত্রে বেশি পরিমাণ শক্তি রিলিজ হবে, এবং যত বেশি শক্তি রিলিজ হবে ইলেকট্রন আসক্তির মানটা তত বেশি হবে। তাহলে আমরা বলতে পারি বাম দিক থেকে ডান দিকে প্রোটন সংখ্যা বাড়ছে, নিউক্লিয় আধান বাড়ছে, বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, ফলে আমরা বলতে পারি ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কী হবে ক্রমশ বাড়বে। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যখন আমরা যাব তত ইলেকট্রন অ্যাফিনিটির মান ক্রমশ বাড়তে থাকবে। তো এই হচ্ছে পিরিয়ড বরাবর ট্রেন্ড, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটির মান বাড়ছে। তোমরা এই জিনিসটাকে আরও একভাবে বলতে পারো যে দেখো যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, দেখো এই যদি লিথিয়ামের কথা আমরা বলি এখানে বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাহলে এই যদি আরেকটা ইলেকট্রন গ্রহণ করে এ কিন্তু কোনো অক্টেট বা কোনো কিছু গ্রহণ করতে পারবে না, মানে অক্টেট ফুলফিলের কিন্তু হবে না। কিন্তু এই লাস্টে যে ফ্লোরিন রয়েছে এখানে দেখো 7টা ইলেকট্রন রয়েছে বহিস্থ কক্ষপথে, এ কিন্তু মাত্র আর একটা ইলেকট্রন গ্রহণ করলেই এ কিন্তু অক্টেট ফুলফিল হবে এবং নিয়নের কনফিগারেশন পৌঁছে যাবে। সেই জন্য ফ্লোরিনের কিন্তু একটা তীব্র আসক্তি থাকবে ইলেকট্রনের প্রতি, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার কিন্তু একটা তীব্র আকাঙ্ক্ষা বা আসক্তি বা ইচ্ছা থাকবে যাতে করে সে নোবেল গ্যাসের কনফিগারেশন লাভ করতে পারে বা অক্টেট ফুলফিল করতে পারে। সেই কারণেও তোমরা ভাবতে পারো যে বাম দিক থেকে ডান দিকে যত যাবে ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছাটা তত কী হবে বাড়তে থাকবে। তো এই হচ্ছে জেনারেল ট্রেন্ড। কিন্তু বাস্তবে দেখা যায় যে এই যে জেনারেল ট্রেন্ডটা আমরা লিখলাম এখানে বেশ কিছু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম বলতে এই যে অর্ডারটা আমরা লিখেছি এই অর্ডারটা পুরোপুরিভাবে হয় না, কিছুটা পরিমাণ আমাদের চেঞ্জ হয়। তাই যে যে জায়গাগুলোতে আমাদের চেঞ্জ আসবে সেই জায়গাগুলো আমরা এবার মার্ক করব। সবথেকে প্রথম চেঞ্জ আসবে বেরিলিয়ামের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে, নিয়নের ক্ষেত্রে। দেখো এখানে লক্ষ্য করে এই যে নিয়নের কনফিগারেশনটা আমরা লিখেছি এখানে দেখো 2,8 আছে, অর্থাৎ বহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, অর্থাৎ এর কিন্তু অষ্টক পূর্তি রয়েছে বা অক্টেট ফুলফিল রয়েছে। তাই নিয়নের ইলেকট্রন গ্রহণ করার কোনো রকম ইচ্ছা কিন্তু থাকে না বা ইলেকট্রনের প্রতি কোনো আসক্তি থাকে না। যেহেতু নিয়নের ইলেকট্রনের প্রতি কোনো আসক্তি থাকে না তাই এই ইলেকট্রন গ্রহণও করতে চায় না বা ইলেকট্রন গ্রহণ করে শক্তি বর্জন করার মতো কোনো ব্যাপার এখানে ঘটে না। তাই বাস্তবে দেখা যায় যে পিরিয়ড বরাবর নিয়নের ইলেকট্রন আসক্তি সবথেকে বেশি হওয়ার কথা হলেও বাস্তবে কিন্তু দেখা যায় যে নিয়নের ইলেকট্রন আসক্তি হচ্ছে সবথেকে কম। তাহলে কথা ছিল সবথেকে বেশি হওয়ার, হচ্ছে কি সবথেকে কম। তাহলে সবথেকে প্রথমেই আমরা কি লিখলাম নিয়ন। এরপর আমাদের দেখো বেরিলিয়াম আর নাইট্রোজেন যেটা রয়েছে আমরা প্রত্যেকেই জানি নাইট্রোজেনের হচ্ছে ফুলফিল কনফিগারেশন এবং বেরিলিয়ামের হচ্ছে ফুলফিল কনফিগারেশন এবং নাইট্রোজেনের হচ্ছে হাফফিল কনফিগারেশন। এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ফুলফিল কনফিগারেশন হওয়ার জন্য অর্থাৎ এস অরবিটালে 2টো ইলেকট্রন থাকার জন্য বেরিলিয়ামেরও কিন্তু ইলেকট্রনের প্রতি সেরকম কোনো আসক্তি থাকে না, তাই এরও ইলেকট্রন আসক্তি কম হয়। তারপর হচ্ছে নাইট্রোজেনের যেহেতু আমাদের
কনফিগারেশন যদি আমরা দেখি 1:2:2p3, অর্থাৎ পিতে 3টি ইলেকট্রন রয়েছে। আমরা জানি যে পি সাবসেলে 3টে অরবিটাল থাকে, অর্থাৎ টোটাল 6টা ইলেকট্রন থাকতে পারে। এখন পিতে যেহেতু 3টে ইলেকট্রন রয়েছে, তাই এর কনফিগারেশনটাকে আমরা হাফ ফিল কনফিগারেশন বলতে পারি বা স্টেবল কনফিগারেশন বলতে পারি। সেই কারণে নাইট্রোজেনেরও ইলেকট্রনের প্রতি কোনো রকম আসক্তি থাকে না, তাই নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি কী হয়, কমে যায়। বাকি যেগুলো রয়েছে তোমরা পরপর লিখতে পারো, লিথিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, ফ্লোরিন। বাকিটা আমাদের আস্তে আস্তে যেমনভাবে ইলেকট্রন আসক্তি বাড়ার কথা ঠিক তেমনভাবে বাড়ে। কিন্তু এক্ষেত্রে আরেকটা ব্যতিক্রম দেখা যায়, যেটা হচ্ছে লিথিয়ামের থেকে বোরনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা হলেও বাস্তবে দেখা যায় যে বোরনের থেকে লিথিয়ামের ইলেকট্রন আসক্তি বেড়ে যায়। তাহলে নিয়ন, বেরিলিয়াম, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি যা থাকার কথা তার থেকে কমে গেল, কিন্তু লিথিয়ামের ইলেকট্রন আসক্তি যা কমার কথা, মানে কম থাকার কথা, কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি লিথিয়ামের ইলেকট্রন আসক্তি বোরনের থেকে বেশি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে লিথিয়ামের যদি আমরা কনফিগারেশন দেখি তাহলে দেখো 1:2s1, এ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এর কনফিগারেশন হয়ে যাবে 1:2s2, অর্থাৎ এটা তখন বেরিলিয়ামের কনফিগারেশন পাবে এবং এটা ফুলফিল কনফিগারেশনে পরিণত হবে, অর্থাৎ এর স্থায়িত্ব কী হবে, অনেকটা পরিমাণ বেড়ে যাবে। তাই লিথিয়ামের কিন্তু একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে যে একটা ইলেকট্রন গ্রহণ করে বেরিলিয়ামের কনফিগারেশন পাওয়া, অর্থাৎ ফুলফিলড একটা কনফিগারেশন লাভ করা। সেই কারণে ওর ইলেকট্রন আসক্তিটা কী হবে, তুলনামূলকভাবে কিছুটা পরিমাণ বেড়ে যাবে। এবং কতটা বাড়বে? এমন একটা বাড়বে পরিমাণ যেটা জাস্ট বোরনকে ক্রস করে যাবে। বিরাট কিছু একটা বাড়বে না যে কার্বন, অক্সিজেন, ফ্লোরিন ওদের থেকেও বেশি হয়ে যাবে, সেটা হবে না। এমন একটা অর্ডার হবে যে যেটা জাস্ট বোরনটাকে ক্রস করে যাবে। তাহলে পিরিয়ড বরাবর বা পর্যায় বরাবর অ্যাকচুয়াল যে অর্ডারটা আমাদের দাঁড়ালো সেটা হচ্ছে ঠিক এইরকম: নিয়ন লেস দেন বেরিলিয়াম, লেস দেন নাইট্রোজেন, লেস দেন বোরন, লেস দেন লিথিয়াম, লেস দেন কার্বন, লেস দেন অক্সিজেন, লেস দেন ফ্লোরিন। তাহলে এটা মনে রাখার তো একটা ইজিলি উপায় রয়েছে যে আমাদের জেনারেলি বাঁ দিক থেকে ডান দিকে বাড়ার কথা, সর্বোচ্চ হওয়ার কথা নিয়নের, কিন্তু বাস্তবে নিয়নটা হয় সর্বনিম্ন, যেহেতু এর ফুলফিল প্লাস অক্টেট রয়েছে। আচ্ছা, বেরিলিয়ামটা এবারে বাঁ দিক থেকে ডান দিকে দেখার সময় দেখো বেরিলিয়াম আর নাইট্রোজেন দুজনের মধ্যে এটা ফুলফিল্ড, এটা হচ্ছে হাফ ফিল্ড, এটা বেশি স্টেবল, সেই জন্য ইলেকট্রন আসক্তি নেই বললেই চলে বা খুবই কম। এর থেকে একটু বেশি হচ্ছে নাইট্রোজেনের, কিন্তু এটাও কম। তার কারণটা হচ্ছে এখানেও আমাদের হাফ ফিল্ড রয়েছে। এবার আমাদের চলে আসছে লিথিয়াম আর বোরন। এই দুটোর মধ্যে আমাদের বোরনের থেকে লিথিয়ামের ইলেকট্রন আসক্তি বেড়ে যাচ্ছে, তার কারণ ও আর একটি ইলেকট্রন গ্রহণ করলে বেরিলিয়ামের কনফিগারেশন লাভ করতে পারবে বলে। তারপর আমাদের ইন জেনারেল যেমন কার্বন, অক্সিজেন, ফ্লোরিন আছে, সেগুলোকে আমরা পরপর লিখে দিলাম। তো এই হচ্ছে আমাদের পিরিয়ড বরাবর ট্রেন্ড, এবং তোমরা এই অর্ডারটা খুব ভালো করে খেয়াল রাখবে যে কীভাবে বাঁ দিক থেকে ডান দিকে আস্তে আস্তে ইলেকট্রন আসক্তির মানটা বৃদ্ধি পাচ্ছে, এবং এখানে যে ব্যতিক্রমগুলো রয়েছে সেই ব্যতিক্রমগুলোর কথা খেয়াল রাখবে। আচ্ছা, এবার নিয়ন, বেরিলিয়াম এবং নাইট্রোজেন, এই যে তিনটে উদাহরণ আমরা লিখেছি, যেহেতু এদের ইলেকট্রন আসক্তি নেই বললেই চলে বা খুবই কম, সেই কারণে এদের ইলেকট্রন আসক্তির ভ্যালুগুলো দেখা যায় পজিটিভ। একটু আগে দেখবে আমরা আলোচনা করলাম যে ডেল্টা এইচের মানটা গ্রেটার দেন হয়ে যায় কতগুলো এক্সাম্পলের ক্ষেত্রে, বেরিলিয়াম, নিয়ন, নাইট্রোজেন, এবং আরও উদাহরণ রয়েছে ম্যাগনেসিয়াম। এবং নিয়ন শুধুমাত্র নয়, আর্গন, ক্রিপ্টন, জেনন, হিলিয়াম, যতগুলো আমাদের নোবেল গ্যাস আছে প্রত্যেকেরই ইলেকট্রন অ্যাফিনিটির মানটা হবে পজিটিভ। এবং এদের ছাড়া বাকি যে তিনটে মৌলের ইলেকট্রন অ্যাফিনিটির মান পজিটিভ, সেগুলো হচ্ছে বেরিলিয়াম, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। অর্থাৎ আমরা বলতে পারি এদের ইলেকট্রন অ্যাফিনিটির মান খুবই কম বা নগণ্য বা প্রায় নেই বললেই চলে, এবং সেই কারণে এদের ইলেকট্রন অ্যাফিনিটির মানটা হয় পজিটিভ। এবং বাকি যে মানগুলো রয়েছে সেই মানগুলো হয় নেগেটিভ ভ্যালু, অর্থাৎ লিথিয়াম থেকে শুরু করে বাকি যা যা রয়েছে প্রত্যেকেরই হবে নেগেটিভ ভ্যালু, এবং প্রত্যেকের মান আস্তে আস্তে বাড়ছে দেখতে পাচ্ছি। অর্থাৎ এটার মান যদি আমাদের ধরে নাও -10 হয়, এটা হবে -20, -30, -40, -50। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বললাম যে দেখো 10, 20, 30, 40, 50 করে 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 আস্তে আস্তে মানগুলো বাড়ছে। এখানে নেগেটিভ ভ্যালুটা জাস্ট মাত্র একটা ইন্ডিকেশন, যে নেগেটিভ বলতে আমরা বোঝাচ্ছি হিট রিলিজ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা এই কারণেই আমি বললাম যে তোমরা কিন্তু এটা ভেবো না যে -10-এর মানটা যদি অঙ্কের নিয়মে আমরা ধরি তাহলে তো আমরা জানি -10-এর মান -20 থেকে বেশি হয়, আবার -20, -30-এর থেকে বেশি হয়। তাহলে অঙ্কের নিয়মে ধরতে গেলে দেখা যায় যে এর ভ্যালুগুলো আস্তে আস্তে কমে কমে -50 অবধি চলে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেটা নয়। এর যে ভ্যালুগুলো রয়েছে এর ভ্যালুগুলোকে আমাদের শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুটা ধরতে হবে, আর নেগেটিভ সাইনটাকে শুধুমাত্র ধরতে হবে যে যেহেতু এখানে হিট রিলিজ হচ্ছে সেই কারণে এখানে হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু। অর্থাৎ
নেগেটিভ ভ্যালুটাকে বাদ দিয়ে বাকি যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো আমাদের আস্তে আস্তে ক্রমশ কী হবে বোরন থেকে ফ্লোরিন পর্যন্ত বাড়তে থাকবে। তো এর ভ্যালুগুলো 10, 20, 30 অবশ্যই নয়, বইয়ে যেটা থাকবে সেটাই দেখবে। ভ্যালুগুলো এখানে ইম্পর্টেন্টও নয়, শুধুমাত্র জানার জন্য বললাম যে এখানে ভ্যালুগুলো শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুটা ধরে কাউন্ট করতে হবে। তো এই হচ্ছে আমাদের পর্যায়গত পরিবর্তন। এবার আমরা চলে আসবো শ্রেণীগত পরিবর্তন। শ্রেণী বলতে আমরা খুব ভালোভাবেই জানি যে ওপর থেকে নিচে, অর্থাৎ কোনো পরমাণু যখন শ্রেণী বরাবর যখন আমরা পরমাণুগুলোকে দেখব তখন আমাদের ইলেকট্রন অ্যাফিনিটির মান বাড়বে কি কমবে সেটা আমরা এবার ডিসকাস করব। তাহলে যে কোনো একটা শ্রেণীর কথা যদি আমরা ভাবি, অর্থাৎ আমরা যদি প্রথম শ্রেণীটার কথাই যদি ভেবে নিই, তাহলে আমাদের আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এটা হচ্ছে 1 নম্বর শ্রেণী, অর্থাৎ ওপর থেকে নিচে। ওপর থেকে নিচে আমরা যত নামবো তত আমরা প্রত্যেকেই জানি যে এক একটা করে কক্ষপথের সংখ্যা কী হয়, ক্রমশ বাড়তে থাকে। কক্ষপথের সংখ্যা বাড়লে অটোমেটিক কী হবে, বহিস্থকক্ষের ইলেকট্রনের থেকে নিউক্লিয়াসের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা বেড়ে যাবে। আর ডিস্টেন্স বেড়ে গেলে আমরা সকলেই বুঝতে পারছি যে আকর্ষণ বলটা কী হবে, কমে যাবে। অর্থাৎ বাইরে কোনো একটা ইলেকট্রন গ্রহণ করলে সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসটা যে জোরে টেনে ধরে রাখার ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু তার থাকবে না। ফলে কী হবে, ইলেকট্রন আসক্তির মানটা কমে যাবে। তাহলে আমাদের যে জেনারেল ট্রেন্ডটা দাঁড়ালো সেটা হচ্ছে পর্যায় বরাবর ইলেকট্রন অ্যাফিনিটির মানটা বাড়ছে আর শ্রেণী বরাবর ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কিন্তু কমতে থাকছে। অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটির মান হবে লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম গ্রেটার দেন সিজিয়াম। এই অর্ডারটা আমাদের দাঁড়াবে। এই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার। এবার আমরা কতগুলো ব্যতিক্রম দেখব। অর্থাৎ শ্রেণী বরাবর যখন আমরা গ্রুপ 13 থেকে 17 অবধি যখন আমরা আলোচনা করব, তখন দেখতে পাবো যে অ্যাকচুয়াল ট্রেন্ডটা ঠিকঠাক হচ্ছে না, এবং এটাই পরীক্ষা পারপাসে অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রথমে আমরা আলোচনা করব গ্রুপ 17 ক্ষেত্রে। দেখো এখানে রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই চারটির কথা যদি আমরা ভাবি, তাহলে ইন জেনারেল আমাদের ট্রেন্ড হওয়া উচিত ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডারটা হওয়া উচিত ঠিক এরকম, কারণ এরা শ্রেণী বরাবর আস্তে আস্তে কী হচ্ছে, ডিস্টেন্স বাড়ছে বহিস্থকক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের, ফলে ইলেকট্রন আসক্তি কমার কথা। কিন্তু বাস্তবে দেখা যায় এই অর্ডারটা হয় ঠিক এরকম, অর্থাৎ ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। আর ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন আসে যে এই অর্ডারটা কেন এরকম হয়, বা তোমাদের ডাইরেক্ট প্রশ্ন দিতে পারে এমসিকিউ প্যাটার্নে যে এদের অর্ডারটা কোনটা ঠিক হবে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এই যে ফ্লোরিন রয়েছে, ফ্লোরিনের কনফিগারেশন তোমরা প্রত্যেকেই জানো 1:2:2p5। তাহলে এখানে মোট কক্ষপথের সংখ্যা কটা, দুটো। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, 4, 5, 6, 7। যদি আমরা ক্লোরিনের কথা ভাবি, তাহলে এর কনফিগারেশন হচ্ছে 1:2:2p6, 3:3p5। অর্থাৎ এখানে কটা কক্ষপথ রয়েছে, ক্লোরিনের ক্ষেত্রে কক্ষপথের সংখ্যা 3টে। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে, এবং তৃতীয় কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 7টা। অর্থাৎ এর 17টা ইলেকট্রনকে যদি আমরা ভাগ করি বা ভাগ করে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 2,8,7, আর এর ক্ষেত্রে 2,7। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যখন বহিস্থকক্ষের ইলেকট্রনটা প্রবেশ করবে তখন ফ্লোরিনের ক্ষেত্রে 2 নম্বর কক্ষপথে প্রবেশ করবে, তখন এটা হয়ে যাবে 2,8। আর ক্লোরিনের ক্ষেত্রে 3 নম্বর কক্ষপথে প্রবেশ করবে, তখন এটা হয়ে যাবে 2,8,8। অর্থাৎ দুজনেই কি হয়ে যাবে, নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন লাভ করবে। ফ্লোরিনটা লাভ করবে নিয়নের কনফিগারেশন, ক্লোরিন লাভ করবে আর্গনের কনফিগারেশন। অবশ্যই দুটো অত্যন্ত স্টেবল হবে, দুটোর ইলেকট্রন অ্যাফিনিটির মান অত্যন্ত বেশি হয় সেই জন্য। কিন্তু এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখা যায় যে ফ্লোরিনের ইলেকট্রনটা যেহেতু দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করছে এবং দ্বিতীয় কক্ষপথের সাইজটা তৃতীয় কক্ষপথের তুলনায় ছোট, সেই কারণে এখানে 7টার পরে যখন 8 নম্বর ইলেকট্রনটা এখানে আমরা ঢোকাবো, তখন ইলেকট্রন রিপালশনটা এখানে বৃদ্ধি পাবে, বা ইলেকট্রন যে বিকর্ষণ, ইলেকট্রন বিকর্ষণ এর মানটা এখানে বৃদ্ধি পাবে। ইলেকট্রন বিকর্ষণের মান যদি বৃদ্ধি পায়, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কি হবে, কমে যাবে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কি করছে, আমাদের ইলেকট্রনটা 3 নম্বর কক্ষপথে প্রবেশ করছে। 3 নম্বর কক্ষপথে প্রবেশ যদি করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর কক্ষপথের যে আকার, সেটা 2 নম্বর কক্ষপথের থেকে অনেকটাই বেশি। ফলে কি হচ্ছে, এই জায়গাটাতে ইলেকট্রনটা ইজিলি ঢুকতে পারে এবং ইলেকট্রন রিপালশনটা এখানে কম হয় এবং ইলেকট্রন অ্যাফিনিটির মানটা এখানে বেশি হয়। তাই এখানে অর্ডারটা খেয়াল রাখবে, ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। ঠিক তেমনিভাবে একই এক্সপ্লেনেশন হবে আমরা যদি আগের গ্রুপটাতে চলে যাই, অর্থাৎ গ্রুপ 16 ক্ষেত্রে।
তাহলেও দেখা যাবে যে এখানে ফ্লুরিনের মতো অক্সিজেনের ক্ষেত্রেও ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কমে যাবে কার তুলনায়, সালফারের তুলনায়। এবং এখানে আরও একটা মজার জিনিস তোমরা খেয়াল রাখবে যে এই অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটি শুধুমাত্র সালফারের থেকে কমে না, সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম সবার থেকে কমে যায়, অর্থাৎ এই গ্রুপটাতে সবার শেষে আসে অক্সিজেন। তাহলে এখানে যেমন ফ্লুরিনের মানটা জাস্ট ক্লোরিনের পরে চলে গিয়েছিল, তেমনি এখানে অক্সিজেনটা কিন্তু সবার শেষে আসে। এই জায়গাটা খেয়াল রাখবে। আর একটা জায়গা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসে সেটা হচ্ছে গিয়ে এই যে গ্রুপ 17 আর গ্রুপ 16 আমরা লিখেছি, এদের মধ্যে গ্রুপ 17-এর ইলেকট্রন অ্যাফিনিটি সর্বদা গ্রুপ 16 থেকে বেশি হয়। কি বললাম? গ্রুপ 17 এর ইলেকট্রন অ্যাফিনিটি সর্বদা গ্রুপ 16-এর থেকে বেশি হয়। অর্থাৎ যদি দুটো শ্রেণী মিলিয়ে তোমাদের অর্ডার লিখতে হয় তাহলে তোমরা অর্ডারটা এরকমভাবে লিখবে। প্রথমেই একদম হবে সব থেকে ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন আয়োডিন, গ্রেটার দেন সালফার, গ্রেটার দেন সেলেনিয়াম, গ্রেটার দেন টেলুনিয়াম, গ্রেটার দেন অক্সিজেন। এই হচ্ছে আমাদের ফাইনাল অর্ডার। অর্থাৎ আগে 17 থাকবে, তারপর আমাদের গ্রুপ 16 থাকবে। গ্রুপ 16-এর মধ্যে প্রথমে সালফার, তারপর সেলেনিয়াম, তারপর টেলুনিয়াম, তারপর হচ্ছে অক্সিজেন। আর গ্রুপ 17-এর মধ্যে প্রথমে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এই অর্ডারটা খেয়াল রাখবে। এবার এই যে এক্সেপশনগুলো দেখা গেল গ্রুপ 16 এবং 17-এর ক্ষেত্রে, ঠিক তেমনিভাবে গ্রুপ 13, 14 এবং 15 যদি তোমরা কম্পেয়ার করো তাহলেও একই জিনিস দেখতে পাবে যে গ্রুপ 15-এর ক্ষেত্রে মনে করো নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, তাহলে নাইট্রোজেনের থেকে ফসফরাস কম হওয়া দরকার, তার থেকে আর্সেনিক কম হওয়া দরকার, কিন্তু এই জায়গাটাতে ফসফরাসের মানটা নাইট্রোজেনের থেকে বেশি হয়। ঠিক যেমনিভাবে সালফারের মান অক্সিজেনের থেকে বেশি হলো, ঠিক যেমনভাবে ক্লোরিনের মান ফ্লোরিনের থেকে বেশি হলো, ঠিক তেমনিভাবে ফসফরাসের মানটা নাইট্রোজেনের থেকে বেশি হয়। গ্রুপ 14-এর ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে কার্বন, এখানে হচ্ছে সিলিকন, এখানেও সিলিকনের মানটা কার্বনের থেকে বেশি হয়। এবং গ্রুপ 13-এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানেও অ্যালুমিনিয়ামের মানটা বোরনের থেকে বেশি হয়। অর্থাৎ গ্রুপ 13 থেকে 17 সমস্ত ক্ষেত্রেই যদি শুধুমাত্র আমরা 3 নম্বর এবং 2 নম্বর পিরিয়ডগুলোর কথা ভাবি, 2 এবং 3 নম্বর পিরিয়ডগুলোর কথা, তাহলে আমরা দেখব যে 2 নম্বর পিরিয়ডে যারা রয়েছে অর্থাৎ কার্বন, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এদের প্রত্যেকের সাইজটা কম হওয়ার জন্য এখানে একটা রিপালশন কাজ করে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কাজ করে, ফলে এদের ইলেকট্রন অ্যাফিনিটির মানটা তুলনামূলকভাবে তার নিচে যারা রয়েছে তাদের থেকে কম হয়। যদিও আমাদের শ্রেণীর যে ট্রেন্ড সেই অনুযায়ী বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দেখা যায় যে বাস্তবে কী হচ্ছে, কম হচ্ছে। তাহলে এই যে এক্সাম্পলগুলো দিলাম বা যে উদাহরণগুলো দিলাম, এখান থেকে এই কোশ্চেনগুলো বারবার আসে। ইলেকট্রন অ্যাফিনিটি থেকে পর্যায় বরাবর দিলে বেরিলিয়াম, নাইট্রোজেন বা তার নিচের যে গ্রুপ পর্যায়টা রয়েছে সেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এবং শ্রেণী বরাবর যদি দেয় তাহলে আমাদের এই যে অর্ডারগুলো করালাম গ্রুপ 17 এবং গ্রুপ 16-এর ক্ষেত্রে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনাটা সবথেকে বেশি। তাহলে এই জায়গাগুলো তোমরা ভালো করে পড়বে। এরপরে ভিডিওতে আমরা আলোচনা করব ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। ওকে, থ্যাংক ইউ।